বড় উপাদ্য ল্যাঙ্গুয়েজ একটু বেশি। তোমাদের বই আছে, আমি পুরোটা লিখে দিচ্ছি আর তুমি শুধু বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, তাই না? খুব পাওয়ারফুলি ল্যাঙ্গুয়েজ লিখে বলতে পারাতে একদিনও শেষ হবে না। শুধু ক্যালকুলেশনটা একটু বুঝিয়ে দিচ্ছি আর মুখে ল্যাঙ্গুয়েজ করতেছি। বইতে যা আছে তার বেশি কম কিছুই লেখা যাবে না। এই উপাত্তের উপরে পুরো বই প্রতিষ্ঠিত, কিন্তু এই যে উপাত্তের কথা বলছে এইটা দিয়ে এখানে বইয়ের বাকি সব কথা, মানে এই এক প্রশ্নেই সাবজেক্ট পাস করা যায়, মতো বলে দেয়। পাটিগণিতের মৌলিক উপাত্ত কি বলছিলাম, যে এক অপেক্ষা বড় প্রত্যেক পূর্ণ সংখ্যা মৌলিক উৎপাদকের গুণফল আকারে অনন্য এখানে যে সকল উপাদ্যে অনন্য শব্দ থাকে সেই উপাদ্যের দুইটা পার্ট হয়। কয়টা পার্ট হয়? অনন্য যত উপাদ্য আছে প্রত্যেকের মধ্যে একটা অনন্য উপাদ্য বেশি। কয়টা পার্ট? দুইটা। একটা পার্ট মৌলিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করা যায়, এটা দেখে। আর দ্বিতীয় পার্ট অনন্য থাকে। দ্বিতীয় পার্ট কি? একটা পার্টে দেখাবো যে কোনো সংখ্যাকে মৌলিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করা যায়। আর দ্বিতীয় পার্টে কি? অনন্য। তো এক অক্ষা বড় যত সংখ্যা আছে পূর্ণ সংখ্যা সে দুই ভাগে বিভক্ত। এক হলো মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। এই উপাদ্য তাই লেখা আছে। মৌলিক সংখ্যা আর কি? মৌলিক সংখ্যা হইলে প্রমাণের কিছু নাই। প্রমাণের কিছু, যদি সংখ্যাটা কি হয়? যৌগিক সংখ্যা হয়, তাই শুরুটা কি হবে? সংখ্যাটা যদি মৌলিক সংখ্যা হয় তাই সংখ্যা নিজেই তার উৎপাদক, নিজেই তার। যেমন সংখ্যা যদি 7 হয়, 7 ইকুয়াল টু অনলি 7, 7কে 7-এর মৌলিক উৎপাদক প্রকাশ করা যাবে, প্রমাণ শেষ। যদি সংখ্যাটা 5 হয়, 13 হইলে 13, এই কথা শুরু বলছি। সংখ্যাটা যদি মৌলিক সংখ্যা হয় তাহলে সেই নিজেই তার উৎপাদক, তার প্রমাণ কমপ্লিট। কিন্তু সংখ্যাটা যদি যৌগিক সংখ্যা হয় সেই প্রমাণ একদম কি বোঝা গেছে? শুধু যৌগিক সংখ্যাটার বৈশিষ্ট্য বুঝতে পারলেই প্রমাণ শেষ করা যাবে। গত কালাতে পড়াইছি যে সংখ্যার কমপক্ষে 3টা ভাজক থাকবে এই যৌগিক সংখ্যা। কয়টা? 3টা। কমপক্ষে 3টা ভাজক থাকবে, তাই কি যৌগিক সংখ্যা। এখন 12, এটা কি যৌগিক সংখ্যা? এর ভাজক কি কি বলতে কি? 2 2 3 4 মৌলিক না তো হবে আর 12 আর 1 আছে। একদম মৌলিক সংখ্যা না, 12-এর ভাজক আছে এই 6টা। এই তো এই চ্যাপ্টার এরপরেই তো ভাজক নিয়ে লেখাপড়া। এরপরে কি লেখাপড়া শুরু হবে? এই ভাজক। আর 12 সংখ্যাটার ভাজক আছে কয়টা? 6টা। যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার ভাজক 1 দিয়ে শুরু হবে এবং ওই সংখ্যা দিয়ে শেষ হবে, এই দুটো থাকবেই। আর যে সংখ্যার ভাজক শুধু 1 এবং ওই সংখ্যা, এই দুইটা, সবচাইতে ছোটটা আর সবচাইতে বড়টা, সেটাই মৌলিক সংখ্যা। আর যার ভাজক এই দুইটা ছাড়া আরো আছে, তাই যৌগিক সংখ্যা। খেয়াল করে
প্রমাণ যেখান থেকে প্রমাণ তোমার লেখা শুরু হবে, মৌলিক হলে তো কাজ শেষ। যৌগিকের যে কথাটা সেইটা আগে বোঝার চেষ্টা করো। তাহলে যে কোনো যৌগিক সংখ্যা ভাজক কত দিয়ে শুরু হবে? এক দিয়ে শুরু হবে, ওই সংখ্যা দিয়ে। এখন যৌগিক সংখ্যার এক অপেক্ষা বড় ক্ষুদ্রতম ভাজক, এক অপেক্ষা বড় ক্ষুদ্রতম ভাজক সর্বদা একটা মৌলিক সংখ্যা, এটা বেশি হয় কিনা এই কথা তোমার এই প্রমাণ যৌগিকের অংশের প্রমাণ এই দিয়ে শুরু হয়েছে। বুঝছো কথাটা? বুঝতে পেরেছি? যে কোনো যৌগিক সংখ্যা এক অপেক্ষা বড় ক্ষুদ্রতম ভাজকটা সবসময় মৌলিক সংখ্যা। ক্লিয়ার? তাহলে এই 12 সংখ্যাটাকে যদি আমরা লিখি 2 ইন্টু, আর বাকি কত লেখা যায়? 6। লেখা সম্ভব? তাহলে যে কোনো যৌগিক সংখ্যা একটা মৌলিক উৎপাদক গুণ সামথিং। দেখো তো মাথায় ঢুকিয়ে গেল কথাটা। যে কোনো যৌগিক সংখ্যা একটা মৌলিক উৎপাদক, ক্ষুদ্রতম মৌলিক উৎপাদক গুণ সামথিং। 6 হলে 2 ইন্টু 3। এই সামথিংটা নিয়েই প্রমাণটা আসলে। তাহলে মৌলিক উৎপাদক তো পেয়েছি, যৌগিক সংখ্যা হলে মৌলিক উৎপাদক পেয়েছি না? কিন্তু যৌগিক সংখ্যার মৌলিক উৎপাদক একটা বের করার পরে দুইটা ঘটনা ঘটে। এই যে বাকিটুকু মৌলিক হতে পারে, যৌগিক হতে পারে। খেয়াল করো, প্রমাণ কিন্তু গুছিয়ে আনছি আমরা। প্রথম অঞ্চল প্রমাণ করা শেষ, এটি এখন আমি এখানে লিখব। তাহলে কি যে কোনো যৌগিক সংখ্যা মধ্যে একটা ক্ষুদ্রতম মৌলিক উৎপাদক গুণ সামথিং। এই সামথিংটা কি? সামথিংটা একটা মৌলিক সংখ্যা হতে পারে, এটা যৌগিক সংখ্যা হতে পারে। কি হতে পারে? একটা মৌলিক হতে পারে, মৌলিক হতে পারে, আর কি হতে পারে? তবে এই যে সামথিংটুকু অবশ্যই এইটার চাইতে ছোট। সামথিংটুকু কি? ওটা শেষ ছোট। দেখো ছোট না? এখন এই সামথিংটুকু যদি মৌলিক হয় তাহলে প্রমাণ এখানেই শেষ। মৌলিক উৎপাদকের প্রমাণ হয়ে গেল। কিন্তু সামথিংটুকু যদি মৌলিক না হয়, তো এইটাকে ভাঙলে আবার একটা মৌলিক উৎপাদক গুণ সামথিং। ওই সামথিংটা মৌলিক হলে প্রমাণ ওইখানেই শেষ। যেমন 2 গুণ 3 গুণ 5, এটা কত? 30। 30 হলো, এইটা ছিল 15। 15 কে ভাঙলে মৌলিক হয়ে গেল। কিন্তু যদি এটা 60 হতো, 2 গুণ 3 গুণ এই যে 10 হয়ে যেত, তাহলে প্রত্যেকবারে আমাদের একটা মৌলিক উৎপাদক বের হচ্ছে ইনটু সামথিং বের হচ্ছে। সামথিংটা যদি মৌলিক হয় তার শেষ। সামথিংটা মৌলিক না হলে ওখান থেকে আবার একটা মৌলিক ইনটু সামথিং, ওখান থেকে আবার একটা মৌলিক ইনটু সামথিং। এবং এই সামথিংটা অবশ্যই মূল সংখ্যার চাইতে কি হবে? ছোট হবে। আচ্ছা, তাহলে ঘটনাটা কি? তাহলে ঘটনাটা আমাদের n যৌগিক হলে n equal to p1 into n। এই হলো ওই যে একটা মৌলিক উৎপাদক, একটা মৌলিক উৎপাদক ইনটু না সামথিং। এইটা তো যৌগিক নয়, সামথিং। এবং এই সামথিংটা n, সামথিংটা ছোট n বার। দেখো বইতে লেখা আছে, এটি আছে তো দুজন। এবার বইতে কি বলছে? n1 যদি নিজেই মৌলিক হয় তাহলে প্রমাণ এখানে শেষ। মৌলিক তো গুণফল হয়ে গেল।
যদি n1 মৌলিক না হয় তো n1 এর ভিতরে একটা মৌলিক ইনটু সামথিং আছে, তাহলে n1 যদি মৌলিক না হয় তাহলে n1 ইকুয়াল টু p2 n2 p2 ইনটু সামথিং। এখানে আবার কিন্তু n1 গ্রেটার দ্যান n2, তাহলে কি হয়ে গেল n ইকুয়াল টু p1 p2 n2 এই মানটা বসাই দিলাম, তাহলে এর ভিতরে দুটো মৌলিক উৎপাদক হইলাম ইনটু সামথিং। ক্লিয়ার? এখন এই সামথিং যদি মৌলিক হয় বলবো না এখানেই শেষ, মৌলিক না হলে আবার এটা সামথিং, এর ভিতরে একটা মৌলিক ইনটু সামথিং। কয়বার হলো? 3 বার এই কাজ করলাম। এই কাজটা 4 বার 5 বার 6 বার করলে এখন কিছু সংখ্যক বার করলে একটা অবস্থা তো দাঁড়াবে। মনে করে কে সংখ্যক বার এই কাজটা করলাম, কয়বার? কে সংখ্যক বার এই কাজটা করলে দাঁড়াবে n ইকুয়াল টু p1 p2 p3 ইনটু pk, কারণ কে সংখ্যক মৌলিক উৎপাদক হলো ইনটু সামথিং nt। এই ঘটনা দাঁড়াবে। টাকা বলতে টাকাও আমি কিন্তু ল্যাঙ্গুয়েজটা মুখে বলতেছি, লিখতেছি না আমি কনসেপ্টটা। আচ্ছা, এখন এইটার অবস্থা কি হতে পারে? এইটা এখন এই যে আমাদের এই যে আমরা সামথিং গুলো পেলাম, সামথিং গুলো আস্তে আস্তে কি ছোট হয়েছে না বড় হয়েছে? ছোট হয়েছে না? ছোট, এটা ছোট। তা এই সামথিংটা ছোট হতে হতে একসময় 2 দিয়ে গিয়ে এসছে না, কারণ এটা কমতে 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 তো একসময় 1 তো বড় হবে, কত তো শেষ হবে? 2। একটা মৌলিক উৎপাদক শেষ হচ্ছে, এইটা এক পর্যায়ে একটা মৌলিক উৎপাদক হয়ে যাবে, কারণ কমতে 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 তো 2 হল লাস্ট অবস্থা। কি বোঝা গেছে? একটা কি হবে? মৌলিক উৎপাদকে শেষ হবে। তাহলে n কে মৌলিক উৎপাদকের গুণ প্রকারে প্রকাশ করা গেল। এই হলো প্রথম অংশের প্রমাণ শেষ। কি বলে দিতে হবে? যেহেতু এই সামথিং যে আস্তে আস্তে ছোট হচ্ছে, ছোট হতে একসময় মৌলিকে গিয়ে শেষ হবে, অতএব n কে মৌলিক উৎপাদকের গুণ প্রকারে প্রকাশ করা গেল। এই হলো আমাদের প্রথম অংশের প্রমাণ। এখন আরেকটু অংশ আছে, এই অংশটি প্রথম অংশের যদি একটু কঠিন। এখন আমাদের দেখাতে হবে যে এই n কে যে মৌলিক উৎপাদকের প্রকাশটা এটি একাধিক রকমের হতে পারে, এটা অনন্য। অনন্য বুঝো তো? যে n ইকুয়াল টু, যে আমরা মনে করো এই 12 ইকুয়াল টু 2 গুণ 2 গুণ 3, যে 3টা উৎপাদকের আকারে আসছে, এই 12 আর অন্য কোন ভাবে প্রকাশ করা যায় না। এটা না হলো অনন্য প্রমাণ করার বেসিক নিয়মটা কি? অনন্য প্রমাণ তো আমরা যাই অ্যাবস্ট্রাক্ট দ্বারা পড়াশোনা করেছো, বিভিন্ন সাবজেক্টে করেছো, কমপ্লেক্স করেছো। অনন্য প্রমাণ করতে গেলে ধরে নিতে হয় আছে দুটো। কয়টা? দুটো আছে। ধরে নিয়ে দেখে দুটো সেম, দুটো কি সেম, অথবা দেখাইতে হয় এটা অসম্ভব। বুঝে আসছে? অনন্য প্রমাণ করা এখানে দেখাইছে যে আমাদের এই দুটো সেম। তা কোনো কিছু অনন্য প্রমাণ করতে ধরে নেব আছে দুটো, দুটো সমান থাকে বলেই তো অনন্য হয়, অথবা একটা অসম্ভব, একটা অসম্ভব। এখানে ধরে নিয়েছি n এর 2 রকমের মৌলিক উৎপাদক বিশ্লেষণ বিদ্যমান। কয় রকমের? 2 রকম। কি আছে? ধরি n ইকুয়াল টু p1 p2 p3 ডট ডট p k, এর সংখ্যক মৌলিক উৎপাদক p k ধরছে তো? জি স্যার। আর একটা ধরছে n এর আর এক রকমের মৌলিক উৎপাদক n ইকুয়াল টু q1 q2 q3 ডট ডট qt। তাহলে ধরছে কি n এর 2 রকমের মৌলিক উৎপাদকের বিশ্লেষণ বিদ্যমান।
একবার ধরছে যে কে সংখ্যক মৌলিক উৎপাদকের গুণফল হলো n, আর একবার ধরছে কি টি সংখ্যক মৌলিক উৎপাদকের গুণফল হলো কত কিউটি কিউটি, মানে টি সংখ্যক। এখানে কয়টা নিয়েছি? টি টি সংখ্যক। এখানে কি নিয়েছি? আচ্ছা, আমি যদি প্রমাণ করতে পারি কে আর টি সমান, কে আর টি সমান, তাহলে এইখানে যে কয়টা এখানে তো সেই কয়টা হয়। আর যদি প্রমাণ করতে পারি p1 equal to q1, তাও p2 equal to q2, p3 equal to q3, p3 equal to q3, তাহলে আমাদের এই অনন্য প্রমাণ করতে দেখা যাবে কি প্রত্যেকটা এইখানকার মৌলিক উৎপাদকগুলো এইখানকার মৌলিক উৎপাদকের সাথে মিলে যাবে, আর এইখানে যে কয়টা আছে এইখানেও সেই কয়টা আছে। তাহলে কি প্রমাণ কিভাবে করব? একবার দেখাবো কি আর টি এর মান সমান, আর একবার দেখাবো p1 equal to q1, p2 p2 equal to q2, আর p3 equal to q3 দেখাবো। কি বুঝে আসছে কথাটা? আচ্ছা, তাহলে এর যদি এইরকম দুইটা ঘটনা হয় তাহলে p1 p2 p3 pa equal to q1 q2 q3 q2। ঠিক আছে না? যেহেতু এটাও এটাও এখন এই p1 দ্বারা কি n বিভাজ্য? কারণ p1 এর একটা উৎপাদক, তাহলে আমরা p1 দ্বারা n এই বিভাজ্য সেই প্রথম ক্লাসে শিখেছি যে একটা সংখ্যা দ্বারা একটা সংখ্যা বিভাজ্য বলতে বোঝায়। তাহলে p1 দ্বারা n n এর মান এটা, তাহলে আমরা এখান থেকে বলবো p1 q1 q2 q3 q3। বুঝে আসছে? এখন আর একটা বেসিক কনসেপ্ট হইলেই প্রমাণ শেষ হয়ে যাবে। সেটা হলো একটা উদাহরণ দিই। মনে করো 5 দ্বারা কয়টা মৌলিক উৎপাদক, মনে করো 7 13 11। আচ্ছা, এটা কি 5 দ্বারা বিভাজ্য? না স্যার। তাহলে কতগুলো মৌলিক উৎপাদকের গুণফল যদি আরেকটা মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হয়, তাহলে এইটার ভিতরে একটা 5 অবশ্যই থাকবে। সামনে কিন্তু বিভিন্ন জায়গায় এই কথা কিন্তু প্রয়োগ করা হয়। এটা বুঝছো কথাটা? যেহেতু এগুলো সব মৌলিক, তাহলে এই কয়টা আছে এখানে? কয়টা টি সংখ্যক মৌলিক উৎপাদক। এই গুণফল যদি কি p1 দ্বারা বিভাজ্য হতে হয়, তাহলে এই কোনো একটা p1 হতে হবে, কোনো একটা এছাড়া এটা সম্ভব নয়। যেটা সেটা এটাও হতে পারে, সেটা এটাও হতে পারে, সেটাও হতে পারে, সেটা আমরা এমন ভাবে সাজাবো এগুলোকে, আমরা ধরবো যে প্রথমটাই এর মধ্যে যেটা p1 সেটা প্রথমে রাখবো, সিরিয়াল প্রথমটাই কি p1, তাহলে আমাদের p1 equal to q1 p1 equal to q1। তাহলে এইখান থেকে যদি আমরা p1 আর q1 সমানই থাকে, এইটা কাটা যাবে, তাহলে থাকবে এইটুকু। আবার p2 দ্বারা যেহেতু এই টোটালটা আবার বুঝে এইটার গুণফল, তাহলে এর ভিতরে কোনো একটা p2 আছে, p2 equal to q2, p3 equal to q3, অনুরূপভাবে। বুঝে আসছে কথাটা? আমাদের শেষ হবে একটু লেখবার এখন মিনিটে নিজের মুখস্থ করে নিয়ে প্রশ্ন ছাড়া পরীক্ষা 10টা বাজে। আচ্ছা,
তাহলে কি এটা আমরা শেষ করে দিলাম। পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। মৌলিক সংখ্যার শেষ